মূল্যবান আলোচনার জন্য হয়। তো আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। জি ভালো আছি। ভালো আছেন স্যার আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কেমন আছেন? ভালো আছি। তো রমজান মাস আশা করি সবার ভালো কাটছে এবং সবাই ভালো আছেন এই হিসাবে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস 9ম ক্লাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো রোগ এবং ঔষধ। রোগ ও ঔষধ সম্পর্কে ধারণা। তো রোগ এবং ঔষধ সম্পর্কে ধারণা এটা খুব সাদামাটা একটা বিষয় মনে হলেও হোমিওপ্যাথিক ফিলোসফি রোগ এবং ঔষধ নিয়ে তাদের মানে ওই প্রেক্ষিত চিন্তা করলে মানে ফিলোসফির আঙ্গিকে চিন্তা করলে রোগ এবং ঔষধ আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় এটা আমরা একটু দেখি। তো আমরা যে চিন্তা করি যে রোগ, হোমিওপ্যাথিতে রোগ বলতে আসলে কি বোঝায়, এটা খুব সিম্পল একটা বিষয়। যেমন ধরেন যে অদৃশ্য অশুভ প্রাকৃতিক শক্তির প্রভাবে জীবনী শক্তির স্বাভাবিক কার্যক্রম বিকৃতি ঘটে, এটাই রোগ। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনী শক্তি। অদৃশ্য অশুভ প্রাকৃতিক শক্তির প্রভাবে জীবনী শক্তি স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত ঘটে। কোনো একটি মানে যে কোনো প্রাকৃতিক শক্তির প্রভাব, এখানে বলা হচ্ছে যে আমরা যে জীবনী শক্তি, যে দৈহিক মানসিক হ্যাঁ এবং আর্থিক বা আধ্যাত্মিক যে স্টেটে যে ন্যাচারাল পরিবর্তনটা নিয়ে আসে, যে প্রভাবটা সৃষ্টি করে, এটাই কিন্তু প্রাকৃতিক অশুভ শক্তি বলা হচ্ছে। আর ভাইটাল ফোর্স এর উপরই প্রভাব বিস্তার করবে, কারণ ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যাবে বা ভাইটাল ফোর্স যখন সক্রিয় মানে ভালো কাজ করবে না, বাধাগ্রস্ত হবে, তখন আমরা বলবো যে স্বাভাবিক অবস্থার বিকৃতি ঘটেছে। তো এটার একটা স্বাভাবিক অবস্থা আছে। ভাইটাল ফোর্স স্বাভাবিক কিনা, ভাইটাল ফোর্স স্বাভাবিক কিনা যে কোনো মানুষের, আমরা ফিলোসফির আঙ্গিকে চিন্তা করব যে ভাইটাল ফোর্স কোনো একটি মানুষের, ইংরেজিতে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়ালের ভাইটাল ফোর্স স্বাভাবিক অবস্থায় আছে কিনা তা আমরা বুঝতে পারব। কিভাবে? কতগুলা বিষয় আছে, যেমন তার শারীরিক অবস্থার দিক থেকে স্বাভাবিক অবস্থা, মানসিক অবস্থার দিক থেকে স্বাভাবিক অবস্থা, আর্থিক বা আধ্যাত্মিক অবস্থার দিক থেকে স্বাভাবিক অবস্থা আছে কিনা। তো এটার যখন বিকৃতি আসবে বা পরিবর্তন আসবে, তখন আমরা এটাকে রোগ হিসাবে চিহ্নিত করব। যদিও হোমিওপ্যাথিতে রোগ কথা বলা নাই, কিন্তু একটা নাম প্রয়োগ করতে হবে বা একটা সমস্যা এটা এখানে আছে, মানে জীবনের শক্তির সমস্যা আছে বিধায় এটাকে একটা নামীয় চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে, রোগ, মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা রোগ হিসাবে আমরা বলছি না, বলছি যে জীবনী শক্তির একটি অস্বাভাবিক অবস্থা। তো এটা মানে আমি মনে করি আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন এবং আপনারা আরো এটাকে আরো গভীরভাবে অনুধাবন করতে পারবেন যে এই যে স্বাভাবিক অবস্থার বিকৃতি মানেই হলো সমস্যাগ্রস্ত, মানে সমস্যা, জীবনী শক্তির সমস্যাগ্রস্ততা। ঔষধের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ইহাটি শক্তি বা জীবনী শক্তির স্বাভাবিক গতিধারাকে অস্বাভাবিক ধারায় এবং অস্বাভাবিক ধারাকে স্বাভাবিক ধারায় পরিবর্তন করা। ঔষধের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা এরকম আসছে। আমরা তো রোগ এবং ওষুধ নিয়ে কথা বলবো, হোমিওপ্যাথির ধারণাটা কি এবং ফিলোসফির আলোকে সেটা যদি চিন্তা করি তাহলে আসে এইভাবে যে ঔষধও কিন্তু একটা শক্তি এবং এই শক্তি দুই ধরনের কাজ করে। একটা হলো কি, সুস্থ দেহে যখন প্রয়োগ করা হয় তখন সেটা কি করবে, মানে রোগাগ্রস্ত বা অসুস্থতা সৃষ্টি করবে, আর অসুস্থ দেহে যখন প্রয়োগ হবে সেটা সুস্থ করবে। এটাই কিন্তু ঔষধ। এই বৈশিষ্ট্য যদি না থাকে
তাহলে সেটা ঔষধ হিসাবে সংজ্ঞায়িত করা যাবে না, সেটাকে ঔষধ হিসাবে সংজ্ঞায়িত করা যাবে না। আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আসলে ঔষধ যদি হতে হয় তাহলে তার দুইটা শক্তি থাকবে, একটা হলো সুস্থ করার শক্তি, আর একটা হলো সুস্থ মানুষকে অসুস্থ করার শক্তি। সুস্থ মানুষকে অসুস্থ কখন করবে? যখন আমরা শক্তিকৃত ওষুধও করতে পারে, আবার স্থূল মাত্রার যখন আমরা মানে ওষুধ পরীক্ষা করা হয় তখনও কিন্তু সৃষ্টি করবে, দুই অবস্থাতেও সৃষ্টি করতে পারে। তো এরকম ক্ষমতা যার আছে তাকে ওষুধ বলা হবে হোমিওপ্যাথির ভাষায়, এবং মানে ফিলোসফির ভাষায় সেটা বলা হবে যে এমন একটি সত্তা বা বৈশিষ্ট্য, এমন একটি শক্তি আছে যার মধ্যে, তাকে আমরা ঔষধ হিসাবে সংজ্ঞায়িত করতে পারি। তো এই দুইটা বিষয় আমরা ছোট হয়ে গেছে। হ্যালো স্যার, স্ক্রিনটা ছোট হয়ে গেছে। স্ক্রিন ছোট হয়ে গেছে না? জি জি, দেখা যায়? দেখা যায় কিন্তু খুব ছোট হয়ে গেছে, আগের মতো না স্ক্রিনটা আর কি। আরেকজন স্লাইডটা স্ক্রিন একটু শেয়ার বড় করেন। করেছেন, এখানে আরেকজন স্ক্রিন শেয়ার করে ফেলেছেন, সমস্যাটা ও হয়েছে আচ্ছা আচ্ছা, মনে হয় বুঝছেন? এখন তো দাঁড়ান অন্যরা দাঁড়ান, কি, অন্যদের কি এই সমস্যা হচ্ছে না একই রকম? ঠিক আছে আমরা কিনা দেখেন। দেখতে পারতেছি না স্যার, স্লাইডটা বড় করেন। অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করেছেন, মনে হাফিজ হয় মাহমুদ। হাফিজ মাহমুদ কে এখানে? এখানে মনে হয় ক্রস শেয়ারিং হয়েছে সম্ভবত। হাফিজ মাহমুদ, আপনাকে লিভ করে দিলাম আমি, আপনি আবার জয়েন করুন। স্যার আপনি শুরু জি করুন। জি, আসলে আমরা তাহলে বেসিক দুইটা বিষয় জানতে পারলাম। এখন আমরা দুটো বিষয়কে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে আর কিভাবে বলা যায়, আর কিভাবে আমরা এই বিষয়গুলোকে আরো বুঝতে পারি বা জানতে পারি। কিছু ইংলিশের সোর্স থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে আসবে এরকম যে ডিজিজ ইজ দ্য distortion of the normal functioning of the vital force. ডিজিজ বলা হবে তখন যখন নর্মাল ফাংশনিং অফ দি ভাইটাল ফোর্স আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ ইনভিজিবল ইভিল ন্যাচারাল ফোর্সেস, মানে এমন একটা অদৃশ্য বিষয় বা শক্তি কাজ করবে যেখানে জীবনী শক্তির কি হবে, ডিস্টোরশন হয়ে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় আর থাকবে না। একটা জিনিস আমাদের খুব মনে রাখতে হবে, আমরা যখন ফিলোসফি পড়ছি, যখনই ভাইটাল ফোর্সের বিষয়টাকে আপনি গুরুত্বের মধ্যে না আনবেন তখন কিন্তু আপনার ফিলোসফির আঙ্গিকে হোমিওপ্যাথির কিন্তু অস্তিত্ব থাকছে না, তাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। এই জন্য ভাইটাল ফোর্সের যে মানে ডিস্টোরশন, নর্মাল অবস্থা থেকে অ্যাবনর্মাল অবস্থায় বা অস্বাভাবিক অবস্থায় যাওয়া, এবং এটা হবে ইনভিজিবল ইভিল ন্যাচারাল ফোর্স, যেটা আমরা দেখছি না, প্রাকৃতিক এমন একটি শক্তি দেখা যাচ্ছে না, সেই শক্তির প্রভাবে যখন এটা ডিস্টোরশন হয়ে যাবে, অর্থাৎ ডিস্ট্রেশন ধ্বংসাত্মক হবে নাকি? হ্যালো, বলছি ডিস্ট্রেশন ধ্বংসাত্মক হবে নাকি? ডিস্টোরশন মানে স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক অবস্থা আর কি, আচ্ছা, ডিস্টোরশন আর কি, অর্থাৎ বিকৃতি হওয়া, বিকৃতি হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, এটাকে অনেক ধরনের বাংলা আমরা আনতে পারি, বিকৃতি হয়ে যাওয়া। এই যে একটা এই মতবাদটা এই কিভাবে আসছে বিষয়টা, দিস কনসেপ্ট অফ ডিজিজ, এটা নিয়ে অনেক মানে ফিলোসফির আঙ্গিকে অনেক আলোচনা আসছে যে আসলে মানুষ কেন রোগাগ্রস্ত হয়। হ্যাঁ, এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে যে হুট করে কিন্তু মানুষ রোগাগ্রস্ত হয় না। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে ন্যাচারাল যে ডিস্টোরশন, ন্যাচারাল যে ইভিল অফ ন্যাচারাল যে ফোর্সেসটা কাজ করে, এটা হুট করে না, ধীরে ধীরে স্বাভাবিকভাবে যখন মানুষের মধ্যে বিকৃতি আসে, একদিনে আসে না, ধীরে 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 এটা আসতে থাকে। এটা কনসেপ্ট অফ ডিজিজ এজ দ্য ডিস্টরশন অফ
normal functioning due to the influence of invisible evil natural forces reflects the historical understanding of illness prevalent various culture societies throughout human history, particularly in ancient and pre-modern times. এটাকে এই যে যে পরিস্থিতিটা যে মানুষ অসুস্থ হবে, একটা প্রাকৃতিক শক্তি তার মধ্যে আইসা কাজ করবে এবং তার বিকৃতি ঘটাবে, এই যে যে চিন্তা ভাবনাটা মানুষের মনের ভিতরে আসলো, এটা কিন্তু এটার একটা অনেক ঐতিহাসিক একটা মানে একটা মানুষের এটার একটা ইতিহাস আছে এবং সেই প্রাগৈতিহাসিক এবং আধুনিক যুগের শুরুর দিকে যদি আমরা চিন্তা করি, এটা তখনই মানুষ কিন্তু বুঝতে পারত যে আসলে মানুষ রোগাগ্রস্ত হয় কি করে। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল মানুষের, যে মানুষ অসুস্থ কিভাবে হয়। তো যদিও আমরা মনে করি যে একজন মানুষ অসুস্থ হবে এটা তো স্বাভাবিক, কিন্তু যখন এই কেন এরকম হচ্ছে, মানুষটা ভালোই তো ছিল, সে আস্তে আস্তে কেন এমন হয়ে গেল, এটা ফিলোসফির আঙ্গিকে ভাবতে হবে যে কেন মানুষ এমন হচ্ছে। তার মানে এটা একটা ঐতিহাসিক পটভূমি আছে, আধুনিক যুগ বা তার আগে থেকে, এটা যেটাকে এনশিয়েন্ট টাইম বলা হচ্ছে, প্রাচীন যুগ থেকেই মানুষ এটার বিষয়ে কি করতো, জানতো, বা এই ইতিহাস সম্পর্কে মানুষের বা কালচার সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে মানুষ অবগত ছিল। এবং তাদের মতো করে কথাটা এই জন্য বললাম যে এটা কিন্তু ওই সময় মানুষ এইভাবেই মনে করত। কারণ হলো অন্যভাবে মানুষ ভাবতো। কিভাবে ভাবতো দেখেন, দিস পার্সপেক্টিভ অফেন emerged from religious and spiritual belief where illness was attributed to supernatural cause rather than biological or physical factor. এই যে এই ঘটনাটা মানুষ কিন্তু এর আগে অনেক ধরনের চিন্তা ভাবনা মানুষ করতো রোগ নিয়ে। কেউ কেউ ভাবতো যে হয়তো বা এটা ধর্মীয় কোনো বিষয় আছে, যেমন কোনো অন্যায় করছে, অপরাধ করছে, যার জন্য হয়তো এই ধরনের সমস্যা তার মধ্যে আসছে। আধ্যাত্মিকতায় মানুষ চিন্তা করতো যে লোকটা অসুস্থ হয়ে গেছে, তার মানে কি নিশ্চয়ই কোনো সে প্রকৃতির বা প্রাকৃতিক ভাবে সে এমন কোনো অন্যায় করছে যেন সেটা তার উপর সেই প্রভাবটা আসছে। এর অর্থ হলো এই, মানুষ কিন্তু ব্লেম দিত কোনো কিছুকে, যে হ্যাঁ আমি অন্যায় করছি, অপরাধ করছি, অর্থাৎ আমি দুঃখী মানুষ। বিষয়টা কিন্তু এটাই বলছে যে এটা স্পিরিচুয়াল বিলিফ ছিল মানুষের। and illness was attributed to the supernatural cause, এবং supernatural cause এবং ন্যাচারাল কজ, এটা কিন্তু আমরা ভাবতে হবে। মানুষ এতই, কারণ উপায় তো ছিল না মানুষের। যদি আমরা প্রাচীন যুগের কথা চিন্তা করি, তখন মানুষের কোনো উপায় ছিল না, মানুষ এইভাবেই ভাবতো। তখন হয়তো মানুষ একটা প্রাকৃতিক বিষয়কে দোহাই দিয়া তখন মানুষ ভাবতে থাকতো, রেদার দেন, এখানে একটা কথা লেখা আছে, রেদার দেন বায়োলজিক্যাল এন্ড ফিজিক্যাল ফ্যাক্টর। এই যে অসুস্থতার জন্য, রোগের জন্য যে বায়োলজিক্যাল বিষয় আছে, ফিজিওলজিক্যাল বিষয় আছে, এই বিষয়গুলো মানুষ তখন আমলে নিত না, কারণ সেটা ছিল ওই সময়কার যুগের কথা, প্রাচীন যুগের কথা। তারপরে দেখেন, in this framework disease was seen as a manifestation of imbalance or disruption in the vital force or vital energy that sustain health and well-being. চমৎকার জিনিস। এটাকে বলা হয়তো যে এই যে একটা কাঠামো মানে কি, যে মানুষের একটা স্বাভাবিক অবস্থা থাকবে, তারপরে হলো তার ভাইটাল ফোর্স কাজ করবে, এটা একটা কাঠামো, একটা সিস্টেমের মধ্যে চলে। এইটার যখন যে দেখলো যে মানে কোনো না কোনো ভাবে ম্যানিফেস্টেশন হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে এই ভাইটাল ফোর্সের এবং ভাইটাল এনার্জি, তখন কি করে, দ্যাট সাস্টেন হেলথ এন্ড ওয়েলবিং, এইটা এবং ভারসাম্যহীনতায় চলে আসে এবং ব্যাঘাত ঘটে। যা কি করে, এটা
আপনার যে সুস্থতা বজায় রাখার জন্য দায়ী, সেটার ব্যাঘাত ঘটে। এই যে হেলথ এবং ওয়েলবিংটাকে কি করে নষ্ট করে, এইটাই ছিল মূল বিষয়, যে মানুষের কিন্তু হেলথ এবং ওয়েলবিং আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হেলথ এবং ওয়েলবিং বিষয়টা আপনার ফিলোসফিক্যালি ভালোভাবে বুঝতে হবে। একজন মানুষের ভালো হেলথ এবং ওয়েলবিং আছে কিনা আপনার টেস্ট টেকিং এর সময় আপনাকে এটাকে বের করে নিয়ে আসতে হবে। এখানে হেলথ বলতে কিন্তু আপনার সাস্টেইন হেলথ, অর্থাৎ তার শরীরটা ভালো, মনটা ভালো, আত্মিকতা বা আধ্যাত্মিকতা সবই ভালো, ভালো চলছে সে, এটা কি বলা হচ্ছে সাস্টেইন হেলথ। এবং দেখা যায় যে এই অবস্থায় যখন মানুষ থাকে তখন তার একটা ওয়েলবিং স্টেট তৈরি হয়। ওয়েলবিং স্টেট অর্থাৎ তার ভালো লাগা, ভালো লাগা বোধ, এইটা কিন্তু তার থাকে। যখনই দেখবেন একজন মানুষ ভালো লাগছে না, তার মানে মানসিক ভাবে মানে কোনো কিছু তার ভালো লাগছে না, এই যে ভালো লাগছে না শব্দটাই কিন্তু দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং or already happened in the state, different state, either physical state or mental state or spiritual state, এগুলাতে কোনো সমস্যা তৈরি হয়ে গেছে। হোমিওপ্যাথিতে যেহেতু আমরা পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে নেওয়ার কথা বলে থাকি, সেই জন্য এই বিষয়গুলো আমাদের গভীরভাবে বুঝতে হবে। হেলথ, সাস্টেইন হেলথে আমরা আমাদের চিন্তা করতে হচ্ছে যে এমন একটা মানুষ থাকবে যেটাকে নরমাল বলা হয়। নরমাল মানে কি, তার সমস্ত স্টেট গুলি স্বাভাবিক অবস্থা বিরাজ করতে থাকবে, ফিজিক্যাল স্টেট, মেন্টাল স্টেট, স্পিরিচুয়াল স্টেট, তিনটা স্টেটেই কিন্তু স্বাভাবিক অবস্থা থাকবে। তাহলে কি প্রশ্ন আসতে পারে যে তাহলে কি মানুষ সমস্যা মুক্ত থাকবে সারা জীবন? হ্যানিম্যানের ভাবনাটা ছিল এরকমই, যে মানুষ যদি এইভাবে একদম নিট এন্ড ক্লিন, তার শারীরিক, মানসিক এবং আত্মিক যখন স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন এটাকে বলা হচ্ছে প্যারাডাইস ওয়ার্ল্ড, পৃথিবী হবে স্বর্গীয় পৃথিবী। এটাই হ্যানিম্যানের ভাবনা ছিল, যে এটাই কিন্তু ছিল আপনার শান্তির জায়গা বা শান্তির কথা এখানে বলা হচ্ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়, এটা আপনার আরো বিস্তারিত যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন। তার মানে ওয়েলবিংটাকে অবশ্যই ভাবতে হবে, পেশেন্টের ওয়েলবিং কেমন, ভালো লাগে কিনা, ভালো লাগা বোধ আছে কিনা, ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। This vital force was believed in the influence by unseen forces such as malevolent spirits, demons or curse, which could disrupt its flow and lead to sickness. খুব মূল্যবান জিনিস। আমরা তো রোগ নিয়ে কথা বলতেছি, রোগ। এখন যদি দেখা যায় এরকম হয়ে গেছে যে কোনো অশুভ বিষয়, বা কোনো কাজ বা কোনো অভিশাপ, কোনো কিছু ইত্যাদি, তারপরে যেগুলা কি করতেছে, যে আমার যে স্বাভাবিক ফ্লোটাকে কি করতেছে, ডিসরাপ্ট করতেছে, এবং এইগুলা ধীরে ধীরে করে কি আস্তে আস্তে লিড টু সিকনেস, এইগুলাকে সিকনেসের দিকে নিয়ে যায়। তাহলে কিন্তু আরেকটা শব্দ আসলো, সিকনেস, আবার আসছে ডিজিজ। এই শব্দগুলোর পার্থক্য কিন্তু আমরা শিখব, কোন অবস্থায় সিকনেস, কোনটাকে ডিজিজ ইত্যাদি। কাজেই এইগুলাও কিন্তু ফিলোসফিতে, আপনি যখন ক্যান্টের ফিলোসফি পড়বেন, ফিলোসফির অনেকগুলা বই আছে, এর মধ্যে ক্যান্টের ফিলোসফি গুরুত্বপূর্ণ। সেইখানে কিন্তু ক্যান্ট উল্লেখ করেছে যে সিক অবস্থায় কোনটা, এবং সেখানে আছে যে মানুষ কিন্তু অসুস্থ অবস্থায় জন্ম নেয়, সিক হয়েই মানুষ জন্ম নিতেছে। অনেক বিতর্কিত বিষয়, আমরা ফিলোসফি পড়তেছি, আমাদের ভাবতে হবে সেভাবে, অনেক গভীর থেকে ভাবতে হবে। পরীক্ষা পাশের জন্য উত্তর লিখবো, অসুবিধা নেই, কিন্তু একজন ভালো মানের মানে ফিলোসফার হইতে হলে, ডাক্তার যদি একজন ভালো মানের ফিলোসফার হয়, তাকে এইভাবে গভীরে ভাবতে হবে। আমরা কিন্তু শুরুতেই, আমরা জীবনের শুরুতেই
আমরা সিক, অসুস্থ অবস্থায় আমরা আছি। তো এইগুলি কিন্তু আপনার বংশ পরম্পরায় ধীরে 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 এগুলা কিন্তু আসতে থাকে এবং এগুলো আস্তে আস্তে লিড টু সিকনেস এর দিকে চলে যায়, অর্থাৎ মানুষের ফ্যাকাল্টি আর ঠিক থাকে না। যাই হোক, এটা কি হচ্ছে, দ্য ট্রিটমেন্ট অর রেমেডি ফর ডিজিজেস অ্যাকর্ডিং টু দেয়ার আন্ডারস্ট্যান্ডিং often involve addressing perceived spiritual or supernatural causes. তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে যদি চিকিৎসা করতে হয়, রোগের যদি চিকিৎসা আমরা করতে যাই, তাহলে কি করতে হবে? অ্যাকর্ডিং টু দিস আন্ডারস্ট্যান্ডিং, এখন এই কথাবার্তার উপর ভিত্তি করে যদি আমরা চিকিৎসা করতে যাই, ওই যে উপরের যে সমস্ত কথা বললাম তখন, এগুলোর উপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের সমস্যা বা এটা সাস্টেন থাকে না, ওয়েলবিং থাকে না ইত্যাদি, তাহলে কি অবস্থা দাঁড়াবে? often involve addressing the perceived spiritual and supernatural cause. এইগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনি বলছেন একজন ডাক্তার হিসাবে যে না আমি তো রোগীর চিকিৎসা করি, ঠিক কিনা? অনেক মানুষ আমরা বলে থাকি যে আমরা তো রোগীর চিকিৎসা করি, আমরা হোমিওপ্যাথ, আমরা অনেক কিছুই আমরা ভালো করে দিচ্ছি, অনেক কিছু করে দিচ্ছি, হ্যাঁ রোগটা নির্মূল হয়ে গেছে, আর ফিরে আসে না, রোগটা কি হয়ে গেছে। এটা প্রায় আমরা বলতে শুনি যে একদম যেটাকে আরোগ্য বলি, এটা কি আসলে করতে পেরেছে? একটা বিরাট প্রশ্ন, করতে পেরেছে কিনা। কারণ যদি তাই করে বা তাই মানে হয়ে থাকে, তাহলে অবশ্যই সুপার ন্যাচারাল এবং স্পিরিচুয়াল এই প্রত্যেকটা কজ, মানে এই সমস্ত কজকে তার অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেসিং দি পারসিভড, সেটাকে করতে হবে। কিছু লক্ষণ ছিল, মানে দৃশ্যমান কিছু লক্ষণ ছিল, সেগুলি আর নাই। এর অর্থ কি আরোগ্য? এটা একটা বিরাট প্রশ্ন থেকে গেল। আসলে এগুলি কিন্তু আরোগ্য নয়, আরোগ্যের পথ বহু দূর ফিলোসফির ভাষায়। This might include a ritual prayer, sacrifice, or use of talismans or charm believed to ward off evil influence and restore balance to the vital force. এটা কি হইতো? আমরা অনেক সময় দেখি বিভিন্ন আচার অনুসার প্রার্থনা, বলিদান, তাবিজ, এইগুলা মানুষ ব্যবহার করতে একটা সময় চিন্তা করতো মানুষ, অত্যাবশ্যক শক্তিতে ভারসাম্য ফিরিয়ে আনতে বিশ্বাস করতো মানুষ। এটা এক সময় ছিল যে প্রার্থনা করে, দোয়া করে, স্যাক্রিফাইস করে, হ্যাঁ, যেমন এখনো তো অনেক ক্ষেত্রে এরকম দেখি যে বিভিন্ন মানত করা, হ্যান নানান ভাবে মানুষ চিন্তা করতো যে এইটা মনে হয় দি ওয়ার্ড অফ ইভিল ইনফ্লুয়েন্স and restore balance to the vital force. এইভাবে ভাইটাল ফোর্সকে ব্যালেন্স করার চেষ্টা করছে। স্যার, অসুস্থতার জন্য এখনো তো দোয়া করা হয় অসুস্থ হইলে পর মানুষ। হ্যাঁ, প্রভাব, মানে রেওয়াজটা আছে, এখনো রেওয়াজটা আছে। হ্যাঁ, এখন এখানে একটা মানে বিষয় জড়িত, যেহেতু আত্মিক বা স্পিরিচুয়াল স্টেটের কথা বলছি ফিলোসফিতে, আধ্যাত্মিকতা বা আত্মিক পরিশুদ্ধতা কিভাবে আসে? ওষুধেই কি আসবে? আমি যদি নিজেকে আত্মশুদ্ধি করতে চাই, আমি ওষুধ খেলেই কি হয়ে যাবে? হয়তো বা কিছুটা। আরো অন্যান্য, আমি আগে একটি ক্লাসে বলেছিলাম যে ওষুধই শুধু মানুষকে সুস্থ রাখতে পারবে না। হোলিস্টিক অ্যাপ্রোচ যখন মানুষ প্রয়োগ করতে না পারবে, তখন সে সামগ্রিক সুস্থতা আশা করতে পারে না। এই যে হোলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে অনেক কিছুই আছে, ওষুধ আছে, চর্চা আছে, প্র্যাকটিস আছে, অনুশীলন আছে, তার অন্যান্য জীবনধারা আছে, লাইফস্টাইল আছে, সব মিলে কিন্তু আমার হোলিস্টিক অ্যাপ্রোচ। সুতরাং এর মধ্যে আপনার আধ্যাত্মিকতা, চর্চা, অনুশীলন সবকিছুই আছে। কাজেই আমরা একজন রোগীকে যখন বলবো যে ঠিক আছে এটা খান আপনি ভালো হয়ে যাবেন, নো, তাকে অবশ্যই জীবনমুখী, তার লাইফস্টাইল, তার যে চর্চা বা অনুশীলন, সে যদি
আত্মিক চর্চা বা আত্মিক অবস্থায় সে কোন অবস্থায় আছে, আত্মিক ভাবে সে কি রোগাগ্রস্ত কিনা, সেখান থেকে তাকে সরিয়ে আনতে হবে, তাকে অ্যাডভাইস করতে হবে। এটাও একটা প্রেসক্রিপশন, এটা হলো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। কাজেই এটা আমাদের ভাবতে হবে। যে কথা বলছিলাম যে মোনাজাত করার কথা যেটা বললেন, যে মানুষ কিন্তু আত্মশুদ্ধির জন্য অনেকভাবে নিজেকে ডিভোট করে, নিজেকে প্র্যাকটিসে রাখে। তাতে যদি তার মানে পরিবর্তন আসে, সুতরাং সেটাও একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর ফর ভাইটালাইজিং দি ভাইটাল ফোর্স, এটা আমি মনে করি। তারপরে দেখেন, মডার্ন মেডিকেল পার্সপেক্টিভ যদি চিন্তা করি, তাহলে ডিজিজ ইজ আন্ডারস্টুড দ্য প্রিলিমিনারি ইন টার্মস অফ বায়োলজিক্যাল, ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। একেবারে শর্টকাট। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলছে? তো আজকে আমি একটু সঙ্গত কারণে আমার মানে ভিডিওটা অফ করে রেখেছি, যদি কোনো হয় আপনারা আমাকে নক দিয়েন যে প্রয়োজন হলে, কিন্তু আমি একটু স্বাভাবিকভাবে কমফোর্ট ফিল করতেছি না আজকে এইভাবে। তো আমি কথা বলে যাচ্ছি, আমরা কথা যদি শোনা যায় ক্লিয়ারলি, দ্যাটস ওকে। মডার্ন মেডিকেল সায়েন্স আমাদেরকে বলতেছে কি, যে এটা হইতে হবে, খুব শর্টকাটে নিয়ে আসছে, যে এভিডেন্স বেস ডিজিজ ইজ আন্ডারস্টুড প্রাইমারিলি বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই তিনটা জিনিসের মধ্যে রূপ নির্ভর করে, হয় তার বায়োলজিক্যাল প্রবলেম, হয় তার ফিজিওলজিক্যাল প্রবলেম, হয় কজ বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এর বাইরে রূপ নাই। এখানে কোনো আপনার অন্যান্য শর্টকাট বিষয়গুলাকে কিন্তু এখানে বিষয়গুলাকে অন্তর্ভুক্ত করা হয় নাই। তাহলে প্রশ্ন আসতে পারে, এটা কোন ক্ষেত্রে রোগের কথা বলা হচ্ছে? এটা কি হোমিওপ্যাথির ক্ষেত্রে রোগের কথা বলা হলো, না এটা অ্যালোপ্যাথিক বা ট্রেডিশনাল সিস্টেমের রোগের কথা বলা হলো? আপনি যখন রূপ শব্দটি উল্লেখ করবেন, তখন এটা সব মানে আপনার একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সুতরাং এটা একটা মানুষের জন্য প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রেই, বা যে কোনো লিভিং বিং এর জন্যই প্রযোজ্য। সুতরাং এটা কোনো আলাদাভাবে ভাগ করার প্রয়োজন নেই। এটা মডার্ন মেডিকেল পার্সপেক্টিভ, এই প্রেক্ষিতটাকে নিয়ে আসছে। স্যার, জি, এখানে যে কথাটা বলছে যে বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল, জি, এই যে এনভায়রনমেন্টালের মধ্যে কি এখানে সামাজিক, তারপর পরিবেশগত, এই বিষয়গুলো কি এনভায়রনমেন্টালের মধ্যে আসবে না? হ্যাঁ, এনভায়রনমেন্ট একটা মানে বিরাট বড়, মানে বিরাট একটা বড় এরিয়া। এটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কেউ যদি আমরা মনে করি যে আজকে পরিবেশের তাপমাত্রা কম বা বেশি, রোদ বৃষ্টি ঝড় তুফান ইত্যাদি, কেউ এভাবে মনে করে যে এনভায়রনমেন্ট মানে এটা শুধু, কিন্তু এটা নয়, এসব বিষয় নয়। এনভায়রনমেন্ট হলো আমি যেখানে বসবাস করি, ওই মানুষটি যেখানে বসবাস করে, তার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুই কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এখানে ব্যক্তি নিজে হলো বায়োলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল, ব্যক্তি নিজে, আর এছাড়া যা কিছু আছে সব কিন্তু এনভায়রনমেন্টাল। এবং এখানে কিন্তু এটা বিরাট একটা প্রভাব বিস্তার করে ওই মানুষটির উপরে। যে পরিবেশ যদি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি অনুকূলে না থাকে, তাহলে সেই মানুষটি কিন্তু ফিজিক্যালি, বায়োলজিক্যালি, ফিজিওলজিক্যালি কি হবে? এফেক্টেড হবে, প্রভাবিত হবে। সুতরাং সে রোগাগ্রস্ত হবে। ইলনেসের কথা বলা হচ্ছে, এখন আর একটা শব্দ আসছে, ইলনেস। There is a typical attributed to specific pathogen such as bacteria, virus. আমরা কিন্তু রোগ নিয়ে কথা বলতেছি, এবং সাথে সাথে একটু মানে সেই আদিমকালে বা প্রি মডার্ন, মানে বা আধুনিক, প্রাথমিক আধুনিক যুগে যেটা আর কি, হ্যাঁ, প্রাক আধুনিক যুগে কিভাবে চলতো সেই কথাগুলি আসছে। তো এখানে তো স্যার তিনটে কথা আসলো। হ্যাঁ, ডিজিজ, সিকনেস, ইলনেস। হ্যাঁ, আসলো, মনে রাখেন শুধু এগুলি, আমরা ব্যাখ্যায় যাব কোনো না কোনো সময়ে, এগুলোর মধ্যে ফিলোসফিক্যালি ব্যাখ্যায় যাব। জি, আচ্ছা। কারণ খুবই গুরুত্বপূর্ণ, সিক কোনটা, ইল কোনটা, ডিজিজ কোনটা ইত্যাদি, এগুলো জানতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ যদি একজন ভালো ফিলোসফার হন।
সাচ এজ ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলোও কিন্তু মানুষকে কি করে, সমস্যা ঘটায়, প্যাথোজেন। তো আমরা যদি প্যাথোজেনকে চিন্তা করি যে এটা কিন্তু আমার কি করতেছে, পরিবেশগত বিষয়, এবং এই সময় সংমিশ্রণকে দায়ী করা হয়, এবং পরিবেশেও কিন্তু এই ব্যাকটেরিয়া টেকটেরিয়া সমস্ত বিষয় থাকে। Treatment and prevention stages are based on the scientific evidence and aim to address the underlying biological mechanism or disease. এখন যদি চিকিৎসা করতে হয় তাহলে কি করতে হবে, এই যে এই সমস্ত কলা কৌশলগুলোর উপর ভিত্তি করে, এভিডেন্সের উপর ভিত্তি করে বায়োলজিক্যাল মেকানিজম অফ ডিজিজকে চিন্তা করে চিকিৎসা করতে হবে। যেমন ধরেন আপনার কোন ধরনের হয়তো জীবাণুর আক্রমণ, মনে করেন করোনা ভাইরাস, এখন আপনি কি করতেছেন, আপনার লক্ষণ সংগ্রহ করতেছেন ইত্যাদি নিয়ে এইসব চিন্তা ভাবনা করে আপনি ওষুধ প্রয়োগ করতেছেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে কি করতে হবে, যে এভিডেন্স বেস কৌশলগুলোর বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে এবং রোগীর অন্তর্নিহিত জৈবিক প্রক্রিয়াগুলো মোকাবেলা করার এই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করতেছে, একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, কর্মকৌশল। অর্থাৎ এইটাও কিন্তু যেটা একটু আগে দেখলাম যে মডার্ন সায়েন্সের এই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যে সায়েন্টিফিক এভিডেন্স ধরে এইগুলাকে টার্গেট করে এম টু অ্যাড্রেস, এগুলাকে লক্ষ্য করে বা এগুলাকে উদ্দেশ্য করে কাজ করতেছে বায়োলজিক্যাল মেকানিজম অফ ডিজিজ। এই যে এগুলো একটা মেকানিজম, যে বিভিন্ন ধরনের জীবাণু আসবে, জীবাণু থাকবে ইত্যাদি, এটাও কিন্তু রোগের এর সাথে অন্তর্ভুক্ত। While the historical concept of disease as a result of evil natural process may no longer align with current medical understanding, it remains an important part of the cultural and intellectual history of medicine. এখন যে সময়টা এটা চলছিল, যেমন হিস্টোরিক্যাল একটা কনসেপ্ট আমরা দেখলাম, ডিজিজ এজ এ রেজাল্ট অফ, যে রোগ হবে এই সমস্ত কারণে, হ্যাঁ, এইগুলার কি হলো না, মে নো লঙ্গার অ্যালাইন উইথ কারেন্ট মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আস্তে আস্তে কি হইতে লাগলো, কমে যেতে লাগলো। যেমন এখন মানুষ তাবিজ কবজ আগের মতো আর ওইভাবে হয়তো বিশ্বাস করতেছে, কমছে, অনেকটা কমে গেছে। তারপরে আরো অন্যান্য যে কিছু বিষয় ছিল বিশ্বাস, সেগুলো তো অনেকটা মানে অনেক কমে গেছে, এই কথাটাই বলছে। তো এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাতে আসলে একমত হতে পারে না বিষয়টা আর কি, হ্যাঁ, এটাই বলছে আর কি। আর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইভলিউশন অফ ডিজিজ বিলিফস ক্যান প্রোভাইড ইনসাইট ইনটু দি diverse way in which human societies have sought to make sense of illness and suffering throughout time. এটাকে বলা হচ্ছে যে এই যে মানুষের যে মানে বুঝার যে বিষয়, যে বিবর্তনটা, আগে একভাবে বুঝতো, এখন একভাবে বুঝতেছে, that belief can provide the insight into the diverse way. এই যে বৈচিত্র্যতা, এটা কিন্তু ছিল in which human societies have sought to make sense illness of suffering. এইভাবে কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে বুঝতে আসতে লাগলো যে আসলে এই যে প্রাকৃতিক বিষয়গুলো আসলে কি, মানে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থাগুলি আসলে কি, এবং এই যে স্পিরিচুয়াল, ফিজিক্যাল এবং মেন্টাল ইত্যাদি বিষয় আগে বলছি, এই সমস্ত বিষয়গুলো আসলে কি, এই সমস্ত বিষয়গুলো মানুষ কিন্তু বুঝতে পেরেছে বা বুঝতে পারছে, sought to make sense of illness, যে এই সমস্ত যে অসুস্থতার পিছনে এবং সাফারিং বা কষ্টের যে বিষয়গুলি আছে, এইসবের পিছনের যে কারণ, এটা কিন্তু মানুষ বা এইসব কি জিনিস, এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। এটা হলো রোগ নিয়ে কথা বলার সর্বশেষ বিষয়। আমরা একটু মেডিসিন নিয়ে একটু বিস্তারিত করি। মূল বিষয়গুলো হলো আমরা মানে যথেষ্ট নিলাম, বিস্তারিত গেলাম। তো আমরা মেডিসিন একটু শর্টকাটে দেখি, আপনারা হয়তো পরে পড়ে নিতে পারবেন। এটা পাওয়ার অফ হুইচ চেঞ্জ নর্মাল ফ্লো, ফোর্স অফ অ্যাবনর্মাল ফ্লো and abnormal flow into normal flow। আগেই বলছি যে স্বাভাবিক থেকে অস্বাভাবিক, অস্বাভাবিক থেকে স্বাভাবিক করার যে শক্তি, সেটা কি বলা হচ্ছে, ঔষধ। আর এটা স্টেটমেন্ট রিফ্লেক্ট দ্য পার্সপেক্টিভ অন দ্য মেডিসিন দ্যাট অ্যালাইন উইথ দি প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। এইটাই হলো হোমিওপ্যাথির একটা প্রিন্সিপাল,
যেটা হলো অল্প মাত্রায় প্রয়োগ করলে সুস্থ হবে, স্থূল মাত্রায় প্রয়োগ করলে কি হবে, সেটা অসুস্থ হবে। এটাই হেনিম্যান আবিষ্কার করেছিলেন। আর যেটা হলো ওষুধটা কেমন হবে, এটা হবে একটা সাবস্টেন্স, এটা করবে কি, সিমটম তৈরি করবে, এবং এটা আবার দোজ ইজ এ ডিজিজ ইন হেলদি ইন্ডিভিজুয়াল। একজন হেলদি ইন্ডিভিজুয়ালের একজন হেলদি ইন্ডিভিজুয়ালে প্রয়োগ করলে সেটা কি হবে, সিমটম গুলি প্রকাশ পাবে। এখানে হেলদি ইন্ডিভিজুয়ালের কথা বলছে এবং সিক ইন্ডিভিজুয়ালের কথা বলছে। সিক ইন্ডিভিজুয়াল, হেলদি ইন্ডিভিজুয়াল। তো ইলনেস, ডিজিজ, এই শব্দগুলি আমরা বিস্তারিত পরে নিব। এটাকে মানে ওষুধের ক্ষেত্রেও কিন্তু ইতিহাস আছে, এবং এটা কিভাবে দেখছি, ওষুধ কিভাবে আসলো, যে হোমিওপ্যাথি ওষুধ আসলো বিগরাস মানে শেকিং পদ্ধতিতে আসলো, এখানে বলছে। আর এটা কি হবে, মিনিমাইজিং এনি পটেনশিয়াল টক্সিসিটি। হোমিওপ্যাথি রেমিডিস ক্যান টিপিক্যালি হাইলি ডাইলেটেড হবে, এবং যত মাত্রা ডাইলেটেড হবে সেটা কি হবে, তত সেফ বা মানে খুব নির্মল হবে, সোজা কথা, প্রাকৃতিক, অতি প্রাকৃতিক হবে, যেটা অতি প্রাকৃতিক ইভিল বা শত্রুকে ধ্বংস করতে বা মোকাবেলা করতে সক্ষম। এটা হইতে হবে অতি প্রাকৃতিক, হাইলি ডাইলুটেড। আর হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ এন্ড ডিজিজ খুবই দরকারি একটা আছে, সেটা আপনারা পড়বেন। ভাইটাল ফোর্স এন্ড ভাইটাল এনার্জি রিফ্লেক্ট এ হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ এন্ড ডিজিজ। এটা কিন্তু থাকতেই হবে। আমার ওষুধটা প্রয়োগ করতে হবে এরকম ভাবে যেন হোলিস্টিক অ্যাপ্রোচে হয়। ওষুধ সেবন করলে হবে না, হোলিস্টিক অ্যাপ্রোচ মানে ফলো করতে হবে। তাহলে ওই মানুষটি মানে ওই সমস্ত বিষয়গুলিকে, অর্থাৎ ন্যাচারাল যে সুপার ন্যাচারাল কজ যে আছে দেহে এবং মনে এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে আছে, সেটাকে নিয়ন্ত্রণ হবে। তো যাই হোক, আমরা হোমিওপ্যাথি রেমেডি ক্যান প্রডিউস, রেমেডি মানে ওষুধ, প্রডিউস ডিজিজ এ হেলদি বডি অ্যান্ড হিল এ সিক বডি। এই সিক বডিকে হিল করবে, মানে সুস্থ করবে, আর কি করবে, হেলদি বডিকে কি করবে, ডিজিজ গ্রস্ত করবে। এটি হলো ওষুধ। আর ইন এ সামারি বলছে যে the statement provide the reflect principle of homeopathy whose view medicine as a force that can influence body's vital energy. আমাদের ভাইটাল এনার্জি আছে, যেটা ভাইটাল ফোর্স এবং মানে ভাইটাল ফোর্স যখন সক্রিয় থাকে তখন বডি ভাইটাল এনার্জি, মানে বডি কি হয়, ভাইটাল এনার্জি প্রাপ্ত হয়, ভালো ভাইটাল এনার্জি প্রাপ্ত হবে। আর যদি আমরা দেখি যে সেই ক্ষেত্রে কোথাও ঘাটতি আছে, তখন মেডিসিন প্রয়োগ করলে সেটা কি করতে পারবে, ইনফ্লুয়েন্স করবে, ভাইটাল এনার্জিকে ইনফ্লুয়েন্স করবে, তখন মানুষটি সুস্থতা বোধ করে আস্তে আস্তে। ইউজ হাইলি ডাইলুটেড সাবস্টেন্স এন্ড স্টিমুলেট দ্য বডিজ সেলফ হিলিং মেকানিজম। যখন এই হাইলি ডাইলুটেড কোনো মেডিসিন ব্যবহার করা হবে, তখন কি হবে, এই বডির যে সেলফ হিলিং মেকানিজমকে সে কি করবে, স্টিমুলেট করবে। এইটা খুব গুরুত্ব, এটাই হলো মূল বিষয়। অর্থাৎ ঔষধ সরাসরি লক্ষণের উপর কাজ করে না, লক্ষণের উপর কাজ করে না, এটা ভাইটাল ফোর্সের ভায়া হয়ে লক্ষণ দূরীভূত হয়। এই দার্শনিক বিষয়টাই আমাদের জানা থাকতে হবে। তো যাই হোক, এটা ছিল মানে আজকের দুটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা, যে সেই প্রাচীন যুগ, প্রাক আধুনিক যুগ, বিভিন্ন সময় থেকেই রোগ এবং ওষুধ নিয়ে মানুষের কিন্তু চিন্তা ভাবনার কোনো অন্ত ছিল না, অনেকভাবে মানুষ ভাবত। আধুনিক যুগেও এসে রোগ এবং ওষুধ নিয়ে মানুষ তুলপার, মানুষ ব্যাপক উৎকণ্ঠা এবং এর মধ্যে আছে, যারা মানুষ এখনো এই থেকে চিন্তা থেকে মুক্ত হতে পারছে না, যে রোগ আসছে, ওষুধ প্রয়োগ হচ্ছে ইত্যাদি, এই নিয়ে মানুষ প্রচুর নিরলস কাজ করে যাচ্ছে। তো এটা আমার মনে হয় যে চলমান থাকবে, কারণ মানুষ যে সুস্থতার দিকে যাবে, জীবনী শক্তিকে ভাইটালাইজ করে পূর্বের স্বাস্থ্য ফিরায় নেওয়ার বিষয় একটা, পাশাপাশি কিছু কিছু লক্ষণকে দূর করে সুস্থতার চিন্তা করা একটা,
এই সমস্ত বিষয়ের মানুষের জল্পনা কল্পনা মানুষের চলতেই থাকবে। আমরা যদি কনভেনশনাল সিস্টেমে চিন্তা করি, নতুন নতুন অনেক রোগের উদয় হচ্ছে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন নামে হচ্ছে, ওষুধ খোঁজা হচ্ছে, কিছুদিন ওষুধ সেবন করার পর ওষুধ আর কাজ করছে না। সুতরাং এই সমস্ত বিষয় কিন্তু মানুষের সেই পৃথিবীর শুরু থেকেই এটা কিন্তু ছিল। কি ওষুধ হবে, ওষুধ তো নাই, কি করলে ভালো হবে, কেন এমন হলো, হয়তো অভিশাপ আছে ইত্যাদি, এই সমস্ত অনেক বিষয় ছিল। সুতরাং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই মানে আর্টিস্টিক এই আঙ্গিকে যে রোগ এবং ওষুধ নিয়ে মানুষের সেই পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতেও মানুষের এই উৎকণ্ঠার মধ্যে মানুষ থাকছেই। এই তো আমি আজকে এই পর্যন্তই রাখতে চাই। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো।